হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। হঠাৎ আদ্রিয়ানের কণ্ঠে এমন মিথ্যা অজুহাত শুনে অবাক হয়ে যায় মেঘ। চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে তাকায়, কিন্তু আদ্রিয়ান যথেষ্ট শান্ত। তার ঠোঁটের কোণায় মৃদু হাসি। কথাগুলো জিয়ার কতটুকু বিশ্বাস হয়েছে তা তার মুখের আদলে ফুটে উঠল না। জিয়া সন্দেহ প্রবল তীক্ষ্ণ চোখে আদ্রিয়ানের কথা বলার ধরন পর্যবেক্ষণ করে, কিন্তু তার সন্দেহ আর বাড়ায় না। কারণ নবীন বরণ অনুষ্ঠানে ফারহানের প্রপোজের ঘটনা সে নিজ চোখে দেখেছে। মেঘ ফারহানকে ভালোবাসে। তাছাড়া আদ্রিয়ান বাংলাদেশে থাকা তার বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে পরকীয়ায় জড়াবে না, এই কথা বলেছে। যদিও আদ্রিয়ানের কথা এখনও জিয়ার বিশ্বাস হয় না। চুপচাপ দাঁড়িয়ে থাকা জিয়ার প্রতিটা পদক্ষেপ আদ্রিয়ান পর্যবেক্ষণ করে। পরিস্থিতি নিজ আয়ত্তে নিয়ে আসার জন্য পুনরায় সে প্রশ্ন করে, জিয়া, তুমি এখানে কি করছো এত সকালে? আদ্রিয়ানের প্রশ্নে জিয়ার হুঁশ ফিরে। জিয়া উত্তর দেয়, কেন আদ্রিয়ান, আমি কি এই বাসায় আসতে পারি না? অবশ্যই আসতে পারো, চলো ড্রয়িং রুমে বসে কথা বলি। তুমি কি সকালের নাস্তা করেছো জিয়া? মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে ওঠে, সকালের নাস্তা করে বাসা থেকে বের হয়েছি। হঠাৎ জিয়ার উপর আদ্রিয়ানের যত্নশীল হয়ে যাওয়ার বিষয়টা নজর এড়ায় না মেঘের। রাগে দাঁত কটমট করে তাকায় সে পাশে থাকা আদ্রিয়ানের দিকে। সাহস কত বড়, নিজের বউয়ের সামনে অন্য মেয়ের প্রতি কেয়ার দেখাচ্ছে। রাগে হিংসায় মেঘের শরীর জ্বলে ওঠে। আর চোখে আদ্রিয়ান তাকায় মেঘের দিকে। রাগে জলজল করে ওঠা মেঘের দুই চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে তাকে। ভয়ে শুকনো ঢোক গিলল আদ্রিয়ান। এই মুহূর্তে রান্নাঘরে থাকা নিরাপদ নয়, তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আদ্রিয়ান ভয়ে কণ্ঠ তাড়াহুড়ো করে বলে ওঠে, মেঘ, তুমি নাস্তা টেবিলে দাও, আমি আর জিয়া ড্রয়িং রুমে গেলাম। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, দ্রুত বড় বড় পা ফেলে রান্নাঘর থেকে বের হয়ে যায়। পিছনে জিয়াও যায়, কিন্তু হঠাৎ রান্নাঘরের দরজায় গিয়ে জিয়া পিছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, মেঘ, পাউরুটি আবার পুড়িয়ে ফেলো না, সাবধানে নিয়ে এসো। আদ্রিয়ান কিন্তু পোড়া খাবার খেতে পারে না, ওর কষ্ট হবে। জিয়ার বলা এই সাধারণ কথায় যেন মেঘ তেলে বেগুনে জ্বলে ওঠে। আদ্রিয়ান পোড়া খাবার খেতে পারবে না, ওর কষ্ট হবে। মাই ফুড। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তার স্বামীর কোন খাবার খাবে তাকে এখন জিয়া ঠিক করে দিবে? যত সব আদিক্ষেতা। পাউরুটির বদলে ইচ্ছা করছে এই দুইজনকে ওভেনে দিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলতে। মেঘ দাঁত কটমট করে বলে ওঠে, ডোন্ট ওরি জিয়া, পাউরুটি পুড়বে না, কিন্তু অন্য কিছু ঠিকই পুড়বে। আবার খুনও হতে পারে। রাগী রাগী কণ্ঠে বলা মেঘের কথার মানে বুঝল আদ্রিয়ান সামান্য ভয় পেল, কিন্তু কোনো কথার মানে জিয়ার বোধগম্য হল না। জিয়া প্রশ্ন করে, মেঘ, তুমি কি বললে? পাউরুটি, খুন, মানে? জিয়ার প্রশ্নের উত্তরে মেঘ কোনো কথা বলতে যাবে তার আগেই আদ্রিয়ান দ্রুত বলে ওঠে, জিয়া, তুমি কেন মেঘের কথা শুনছ? ও এখন ডক্টরি নিয়ে পড়াশোনা করছে, তাই পোড়া, খুন এসব উদ্ভট শব্দ মাথায় আসে। তুমি চলো এখান থেকে। দ্রুত জিয়ার হাত ধরে রান্নাঘর থেকে বের করে নিয়ে যায় আদ্রিয়ান। মেঘ তার হাত মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগে জেদে পাশে থাকা টেবিলে শব্দ করে ঘুষি দেয়। হাতে মৃদু ব্যথাও পায়, কিন্তু শরীরে থাকা রাগের চেয়ে ব্যথার পরিমাণ খুবই সামান্য। এরপর ওভেনে থেকে পাউরুটি বের করে খাবারের প্লেটে সাজিয়ে রাখে। সিদ্ধ ডিম আর পাউরুটি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে গল্প করছে আদ্রিয়ান আর জিয়া। তারা দুইজন হাসপাতালের বিষয়ে কথা বলছে। জিয়ার সুইসাইড সহ আরও বিভিন্ন কারণে হাসপাতাল থেকে রিজাইন করেছিল আদ্রিয়ান, তাই হাসপাতালের বিষয়ে কথা বলতে এসেছে। তবে জিয়ার মূল উদ্দেশ্য ছিল আদ্রিয়ানের সাথে দেখা করা। বারবার আদ্রিয়ান তার দুই চোখ রান্নাঘরে থাকা মেঘকে দেখার চেষ্টা করছে। তাদের দুইজনের কথা বলার মাঝে মেঘ উপস্থিত হয় আর বলে, আদ্রিয়ান স্যার, খাবার রেডি হয়ে গেছে, টেবিলে আসুন। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়, মুখ ভেঙচে কাটে মেঘ। জিয়া বলে, আদ্রিয়ান, তুমি খাবার খেতে যাও, আমি সোফায় বসে অপেক্ষা করব। সোফা ছেড়ে উঠে দাঁড়ায় আদ্রিয়ান। খাবার টেবিলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। মেঘ সৌজন্যবোধ দেখিয়ে বলে, জিয়া ম্যাম, আপনিও চলুন, খাবার খাবেন, সবাই একসাথে নাস্তা করি। মেঘের কথায় জিয়া রাজি হতে পারল না। সকালের নাস্তা খেয়ে এখন তার আর কোনো ক্ষুধা লাগেনি। জিয়া বলল, না মেঘ, আমার এখন আর ক্ষুধা নেই, সকালে নাস্তা করে বাড়ি থেকে বের হয়েছি। সামান্য নাস্তা হলেও, সরি মেঘ, বাট এখন সম্ভব হবে না, আমার পেটে একটুও জায়গা অবশিষ্ট নাই।
তোমরা যাও নাস্তা করো। মেঘ আর জোর করল না, খাবার খেতে টেবিলে চলে গেল। জিয়া সোফায় বসে পাশে থাকা রিমোট দিয়ে টিভি ছেড়ে দিয়ে ইংলিশ মুভি দেখা শুরু করে দিল। টেবিলে বসে আদ্রিয়ান পাউরুটি লাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখছে, নাক দিয়ে শুকে নেয়। রাগে প্রতিশোধে যদি মেঘ কোনো পোড়া নষ্ট পাউরুটি খেতে দেয় তখন আবার খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিতে পারে। আদ্রিয়ান তাই সতর্কার সহিত পাউরুটি পর্যবেক্ষণ করতে থাকে। খাবার টেবিলে উপস্থিত হয় মেঘ। পাউরুটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিয়ানকে তাকিয়ে থাকতে দেখে মেঘ অবাক হয়। কিছুক্ষণ পর ঘটনার মানে বুঝে এগিয়ে এসে পাউরে থাকা পাউরুটি আদ্রিয়ানের প্লেটে দিয়ে বলে, পাউরুটি পোড়া বা নষ্ট নয়। মেঘ কোনো মানুষকে পোড়া রুটি খাইয়ে কষ্ট দিতে পারবে না। নাটক বাদ দিয়ে খাবার খাওয়া শুরু করেন। মেঘের কাটকাট গলায় বলা কথা শুনে আদ্রিয়ান, তবে পাউরুটির মধ্যে কোনো সমস্যা নাই এই কথা শুনে খুশি হয়। দ্রুত মুখে নিতে খেতে শুরু করে। চেয়ার টেনে বসে নিজের প্লেটে খাবার নিয়ে মেঘ বলে, রান্নাঘরে ইঁদুর মারার বিষ ছিল না, তাই পাউরুটিতে দেয়নি। কিন্তু এরপর থেকে দেখছি মানুষ মারার বিষ কিনে নিয়ে আসতে, কারণ ইঁদুর ইচ্ছে মানুষের উপদ্রব বাড়ছে আমার জীবনে। হঠাৎ মেঘের এমন কথায় আদ্রিয়ান কেসে ওঠে, তার গলায় খাবার আটকে যায়। মেঘ রাগী চোখে তাকায় আদ্রিয়ানের দিকে। শুকনো পাউরুটি গলায় আটকে যাওয়ায় দ্রুত গ্লাস থেকে পানি ভরে ঢকঢক করে খায় আদ্রিয়ান। এরপর করুণ চোখে মেঘের দিকে তাকিয়ে বলে, বউ, রাগ কেন করছো? তুমি আমার না লক্ষ্মী বউ। আদ্রিয়ানের মন গলান কথায় রাগ শান্ত হয় না মেঘের। মেঘ বলে, বেশি কথা না বলে চুপচাপ খাবার খান, না হলে কিন্তু এই টেবিলে খাবারও থাকবে না, আর এই দুনিয়ায় আপনিও থাকবেন না। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, চুপচাপ খাবার খেতে শুরু করে দেয়। জিয়া ফুল ভলিউমে টিভিতে মুভি দেখছে, সে কিছুই শুনতে পায়নি। টেবিলে বসে সকালে নাস্তা করছে মেঘ আর আদ্রিয়ান। প্রায়ই পিটপিট করে আর চোখে তাকায় মেঘের দিকে, কিন্তু মেঘের সম্পূর্ণ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। হঠাৎ মাথায় এক দুষ্ট বুদ্ধি চলে আসে আদ্রিয়ানের। টেবিলের নিচ দিয়ে ধীরে ধীরে পা এগিয়ে দিয়ে আঙুল রাখে মেঘের পায়ের ওপর। এরপর আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেয়। মেঘ সবই বুঝতে পায়। সিদ্ধ ডিমে কামড় বসায় আর আঙুল দিয়ে মেঘের পায়ের পাতার আশেপাশে ছুঁয়ে দিচ্ছে আদ্রিয়ান। কিন্তু মেঘকে শান্ত থাকতে দেখে তার সাহস একটু বাড়ে। পায়ের আঙুল দিয়ে যখন ধীরে ধীরে একটু ওপরে উঠতে যাবে, তখন হঠাৎ পা দিয়ে শক্ত করে চাপা মেঘ। আকস্মিক এমন আক্রমণে ব্যথায় কুকড়ে ওঠে আদ্রিয়ান। খুব জোরে লেগেছে তার পায়ে। তার কণ্ঠ থেকে বের হয়ে আসে মৃদু আর্তনাদ, আহ। টিভির স্ক্রিনে তখন অ্যাডভার্টাইজ চলছিল, যার জন্য জিয়া সাউন্ড কমিয়ে দেয়। আদ্রিয়ানের মুখ থেকে নিঃসৃত মৃদু আর্তনাদ তার কানে পৌঁছায়। জিয়া পিছনে ফিরে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা পেয়েছো তুমি? জিয়ার কথার উত্তরে আদ্রিয়ান কোনো কথা বলতে পারল না। খাবার প্লেট থেকে দৃষ্টি সরিয়ে কিলার টাইপের লুক দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, সত্যি কি হয়েছে আপনার? খাবার কি গলায় আটকে গেছে? দুইজনের প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না অ্যাড্রিয়ান। ব্যথার্তক দৃষ্টি নিয়ে দাঁত কটমট করে তাকায় মেঘের দিকে। এরপর মিথ্যে বলে ওঠে, পাউরুটি খুব শক্ত ছিল, গলায় আটকে গিয়েছিল, তাই গিলতে কষ্ট হচ্ছে। অ্যাড্রিয়ানের কথা শুনে জিয়া বলে ওঠে, অ্যাড্রিয়ান, পাউরুটি আস্তে চিবিয়ে খাও, আর গলায় বাজলে বেশি করে পানি খাবে। জিয়ার কথা মেঘ রিপিট করে বলে ওঠে, অবশ্যই অ্যাড্রিয়ান স্যার, খাবার ধীর সুস্থে খাওয়া উচিত। দুই নারীর কথায় সম্মতি দিয়ে অ্যাড্রিয়ান মাথা নাড়িয়ে বলে ওঠে, এখন থেকে অবশ্যই ধীরে সুস্থে খাবো খাবার। প্লেটে থাকা খাবার খায় আর মিটমিট করে হাসতে থাকে মেঘ। অ্যাড্রিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় খাবার খাওয়া শুরু করে দেয়। আজ মেঘের থেকে দূরে থাকতে হবে, না হলে ওর কপালে বিপদ আছে। জান বাঁচান ফরজ। ড্রয়িং রুমে বসে ফুল ভলিউমে টিভিতে ইংলিশ মুভি দেখছে জিয়া। তার সম্পূর্ণ মনোযোগ এখন টিভির উপর। সকালের নাস্তা শেষ করে অ্যাড্রিয়ান ড্রয়িং রুমের সোফায় বসে জিয়ার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে টেবিলে এঁটো থালাবাসন গুছিয়ে রাখছিল মেঘ। অ্যাড্রিয়ান সমস্ত কর্মকাণ্ড আর চোখে দেখল সে। রাগে শরীর জ্বলে যাচ্ছে, তবুও মুখে তা প্রকাশ করল না। পাশে অ্যাড্রিয়ানকে বসতে দেখে জিয়া টিভি বন্ধ করে দিল। এরপর বলে, অ্যাড্রিয়ান, হাসপাতালে তুমি দীর্ঘদিন ধরে যাও না, কবে জয়েন করবে তুমি? জিয়ার কথা শুনে অ্যাড্রিয়ান শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হাসপাতাল জয়েন করার কোনো পরিকল্পনা এখন নাই। 1 মাস পর বাংলাদেশে ফিরে যাব। মেডিকেলে ক্লাসের জন্য এখন যাওয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশ ফিরে যাবে অ্যাড্রিয়ান। কিন্তু হঠাৎ কেন? তবে কি সত্যি অ্যাড্রিয়ান বিবাহিত? তার বউয়ের সাথে দেখা করতে যাবে? কিন্তু জিয়া তা হতে দিবে না। জিয়া ছাড়া অন্য কোনো নারী অ্যাড্রিয়ানের সংস্পর্শে আসতে পারবে না, অসম্ভব। তার ভালোবাসার মানুষকে নিজের করে পেতে জিয়া খুন অবধি করতে পারে। অ্যাড্রিয়ান শুধু মাত্র জিয়ার, অন্য কারো নয়। জিয়ার মুখে তার মনের হিংস্রতা আর জেদ প্রকাশ পায়, যা অ্যাড্রিয়ানের নজর এড়ায় না। জিয়া ঠিক কতটা সাইকো তা অ্যাড্রিয়ান জানে।
যতদিন না জিয়ার কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতে পারছে ততদিন মেঘের পরিচয় তার লুকিয়ে রাখতে হবে। জিয়ার যদি একবার জানতে পারে মেঘই অ্যাড্রিয়ানের বউ, তবে এর পরিণাম ভয়ঙ্কর হবে। জিয়ার রাগে জেদে হয়তো মেঘকে খুন করে ফেলতে পারে। তাছাড়া এখন যে মেডিকেল কলেজে মেঘ পড়াশোনা করছে তার অন্যতম শেয়ার হোল্ডার হলো ইরফান সাহেব। মেঘের পড়াশোনা মাত্র শুরু। এখন যদি জিয়ার কাগজপত্র সংগঠিত কোনো ঝামেলা করে, তখন অথবা ইরফান সাহেবের কথায় যদি মেঘকে কলেজ থেকে বহিষ্কার করে, মেঘের ডক্টরি কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু চিরকাল জিয়ার থেকেই সত্য লুকিয়ে রাখা যাবে না। খুব শীঘ্রই জিয়ার কোনো ব্যবস্থা করতে হবে। মামা বাসায় ফিরলে তার সাথে কথা বলতে হবে। মুখ গম্ভীর করে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসে আছে অ্যাড্রিয়ান। থালাবাসন গুছিয়ে রান্নাঘরে রেখে এসেছে মেঘ। জিয়া বলে, অ্যাড্রিয়ান, তুমি কি সত্যি হাসপাতালে জয়েন করবে না? বাংলাদেশে হঠাৎ করে কেন যাবে তুমি? জিয়া, হাসপাতালে জয়েন আমি এখন করতে চাই না। দীর্ঘ 9 বছর কেরিয়ার আর ডক্টরির পিছনে শেষ করলাম। এখন দেশ বা পরিবারের মানুষের সাথে সময় কাটাতে চাই, তাই বাংলাদেশে ফিরে যাব। অ্যাড্রিয়ানের কথা রান্নাঘর থেকে সব শুনল মেঘ। যদি বাংলাদেশে ফিরে যায় অ্যাড্রিয়ান, তবে মেঘও কি সাথে যাবে? কিন্তু মেঘের পড়াশোনার কি হবে? হঠাৎ অ্যাড্রিয়ানের এমন সিদ্ধান্তের মানে কি? জিয়া এবার মনের মধ্যে লুকিয়ে থাকা সংকোচ দূর করতে প্রশ্ন করে ওঠে, অ্যাড্রিয়ান, বাংলাদেশে কি তোমার বউয়ের সাথে দেখা করতে যাবে তুমি? তার সাথে নতুন করে সংসার শুরু করবে? অ্যাড্রিয়ান এক পলক রান্নাঘরে থাকা মেঘের দিকে তাকিয়ে বলে ওঠে, বউয়ের সাথে সংসার করার জন্য বাংলাদেশে যাব। এখন আমার বউকে তার মর্যাদা দেওয়া উচিত। জিয়া কোনো শব্দ করল না। তার মনে থাকা রাগ বিরক্তি প্রকাশ না করে শুধু বলল, ওহ। বন্ধুরা, কেমন লাগলো এই পর্বটি? কমেন্ট করে জানাতে ভুলো না। খুব শীঘ্রই এই গল্পের নতুন পর্ব নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তাই এখনও সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও।